বাঁশবনের মাঝামাঝি এসেছে সে। সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। জোবের আড়ালে ওটা কি? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করল সে। মুরলীদের বাড়ির কেলে গাইটা না? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। গ্রামের মানুষ সন্ধ্যের পর আর বাড়ি থেকে বেরোতে চাইছে না। নতুন বউ শামুর চালচলন সন্দেহজনক লাগে স্বামী নিতাইয়ের। এককালের দুর্দান্ত ডাকাত রাখহরি কি জানতে পারবে আতঙ্কের আসল রহস্য? আমাদের আজকের নিবেদন প্রখ্যাত গল্পকার অভিক সরকারের কলমে গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। অভিক সরকারের লেখালেখির সূত্রপাত ফেসবুকে ও বিভিন্ন ব্লগে। প্রথম বই মার্কেট ভিজিট প্রকাশিত হয় 2017 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। দ্বিতীয় প্রকাশিত বইটির নাম এবং ইনকুইজিশন। গল্প পাঠে কৌশিক। বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা, খুশি, কৌশিক, অরুময়, অস্মিতা, মলয়, হ্যাপি, রুভিনা, দেবজিৎ, কুন্তল, ঋষিতা, উর্মি, অর্ঘ্য, অধ্যায়, বিশ্বজিৎ, বর্ণালী, শুভদীপ্ত, অভিষেক, অভিজিৎ, বিশাল, নীল, অতনু, সৌরভ, প্রীতম ও অমিত। শুরু হচ্ছে আজকের গল্প লেখক অভিক সরকারের কলমে খোঁড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধে নামার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুলা ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাপটা একটু বেশি হয়। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চাল কল আর দুটো অয়েল মিল চলছে তাদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হল। এখন সবকিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হল তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুকুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাশ হলে কি হবে? বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা, তেমন কাজে কর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। দুহাত জড়ো করে নম করলেন বাসন্তী পিসি। মা গো, রক্ষে করো মা, তুমি তো সব। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে মস্ত বগি থালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশির একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষুণ্ডী কাকের আমলের বড় বটগাছটার নিচে এই ভৈরব কালীর মন্দির। তালদিঘির ভৈরব কালীর সুনাম আছে ভারী, জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। আর আসবে নাই বা কেন? এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও আছে যে একটা।
লোকে বলে এই মন্দির নাকি ৩০০ বছরের ওপর পুরনো। মুর্শিদ কুলি খাঁয়ের খাজাঞ্চি রায়রায়ণ রামভূষণ দে সরকারের আদেশে এ মন্দির বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ণ সে হতভাগাকে কাটতেই চেয়েছিল, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সড়ালে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাদ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কম হতো বলেই তার ধারণা। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়ে খেতেও পারত, সেই পুণ্যটার কথাও না ভাবলে চলবে কেন? তবে তার থেকেও বড় কথা হচ্ছে যে খুঁতো মূর্তির নাকি পুজো দিতে নেই। এই নিয়ে কিছু গাঁইগুঁই করছিলেন দে সরকার মশাই। অট্টহাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনবি নাকি রে? মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধা হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন তার কি এসে যায় রে এইসবে? কিন্তু গুরুদেব, এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্র মতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধাই ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমি বন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলেই এদিগরে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোকে জানে যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপরে বড় কোনো অপঘাত আসতে পারে না। যদি না ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বিড়বিড় করছিলেন তিনি। এরকমই রসে বসে রেখো মা, এরকমই রেখো। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও। যাওয়ার আগে যেন বংশের দ্বারা রয়েছে দেখে যেতে পারি। সামনের কালী পুজোয় সোনার নথি মানত করে ফেলেন তিনি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী ইত্যাদি বলে টোলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরে আওয়াজ তুলে দড়াম করে মূর্ছা গেলেন গাঁয়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায়িত যোগেন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট বাঁধানো তেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জোনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ প্রায় পাকড়াও করে ফেলেছিলেন। মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আসি করছে প্রায়, তার মধ্যেই এই ব্যাপার। মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই।
প্রথমে লোকে ভেবেছিল মুখুজ্জি গিন্নির ফিটের ব্যামোটা বোধ হয় আবার ফিরে এসেছে। কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জি গিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে বললেন, এ কি করে হলো? এ যে মহা সর্বনাশ! মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে, মায়ের কোপ দৃষ্টি। কথা শেষ না হতেই দড়াম করে পড়ে গেলেন তিনি। আর সেটা দেখেই লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সকলের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই তারা ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সে রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপরে, আর খোঁড়া ভৈরবীর মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকে মাটি আর শিকড় সরিয়ে দেখত, একটা ঝুরঝুরে উরুর হাড় তার নজর এড়াত না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছে ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করছিল সে। কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুবই খারাপ। বৌদিও এদিকে ঠারে ঠোরে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখানেও যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে এক প্রকার স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসে বললেই চলে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতা গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকটাক কিছু কেনাকাটা করতে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছয় তখন 8:40 লোকাল ছেড়ে দিয়েছে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল তখনই খটকাটা লাগে তার। কি রে, ভেতরে যাবি না? না বাবু, এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি, আব্বু মানা করে দিয়েছে। কেন রে? আগের হপ্তাতেই তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিস, আজ কি হলো? সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ। এই তো একটুখান রাস্তা, হাঁটি চলে যান না কেন? টর্চ আনিছেন? এই টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম। যত সব বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু। এমন সময় মফিজুল একখানা ছোট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাড়ির ভেতরে ঢুকবার আগত টর্চখান নেভাবেন না বাবু, আর পেছন বাগ দিয়ে কেউ ডাকলে খবরদার ফিরে তাকায়েন না কিন্তু। আল্লাহর নাম থুড়ি রামের নাম নিতে নিতে চলে যাবেন। টর্চখান কাল বাজার করিতে আসবেন যখন, তখন ওই ওই সাধনের মুদিখানায় দিয়া দিয়েন। বলে আর দাঁড়ায় না মফিজুল, টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যায় যেন। রাস্তা দিয়ে আস্তে আস্তেই
একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল দনু। তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তা এমনিতেই একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত। কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো সে দেখেনি। রোজই খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনের রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বকহাটে ছোঁড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সবকিছু এত চুপচাপ কেন? দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে এসে চারিপাশে একটুও শব্দ নেই। কোথাও মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই। এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু হাওয়ার গায়ে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আষ্টে গন্ধটা। আরো কি যেন একটা নেই ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঁঝির ডাক, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা স্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্ম তালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরই লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপ জোছনার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠেছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনের তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু। তাড়াতাড়ি হবে, আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি এসেছে সে। সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে ওটা কি? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করল সে। মুরলীদের বাড়ির কেলে গাইটা না এখানে এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশবাগানে ঢুকলো দনু। বুকটা দূর দূর করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় জীবনোর মড়মড় আওয়াজ এলো নাকি তার কানে। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতন কে ওটা? চল চলে চোখ।
ঠিক এই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিচ্ছু মনে নেই তনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এ বাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই, তার উপরে একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। আহ, কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, বৌদি, ও বৌদি, শুনছো? একবার এসো না, ডাক্তারবাবু কী সব বলবেন বলে ডাকছেন গো তোমাকে। এসো এসো, তাড়াতাড়ি এসো। শুনেই যতদূর সম্ভব গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু। তারপর উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগ ছাপিয়েও যেটা বেশি মাত্রায় ফুটে উঠছিল সেটার নাম ভয়, হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড়গিন্নি ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি, কষ্ট দেখলুম। মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোড়হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। নূর, কি দেখতে কিনা দেখেছে, ও বাচ্চা মেয়ে। আমি বলে বাচ্চা মেয়ে। আর ঠাকুর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নারায়ণদের বড় চাটা দেখলো, বাচ্চু কাকু দেখলো, সেগুলো কিচ্ছু নয় না। অকাট্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল চাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা ইস্তক একটা ফিস ফিস চলছে সে তখন থেকে খেয়াল করছে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুর মশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধিশুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকা বললেই চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই গেরাম বন্ধনের কথা শুনিসনি তুই? কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুঁতো ভৈরবের পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গেরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রেতে মায়ের পিতিষ্ঠে হয় সেই রেতেই শ্মশান থেকে এক ডোমনা বাগদি কার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো এই চারটি হাড় গেরামের চার কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিক এও বলে গেছিল
যে তার মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর তারপর কি হবে? নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার কমপক্ষে 100 বার শোনা। তবুও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে। তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুতথুড়ে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোণায় একটা মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কান থেকে প্রেশার মাপার যন্ত্র খুলে শামুর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে বুঝলে। কোনো এক সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। মাথার কানেকশানটাই চিন্তায় ফেলেছে যদিও। সপ্তাহ 2-1 কমপ্লিট বেড রেস্ট দিয়ে গেলাম। হালকা মুরগি স্টু আর 2 পিস করে সেঁকা পাউরুটি খাওয়াবে দুবেলা। আর এই যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকে খাওয়ানো শুরু করে দিও। 2 দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। আর হ্যাঁ, 5 দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে, কেমন? এই বলে খসখস করে খবরের কাগজের ওপরে রাখা প্যাডে ওষুধ লিখতে থাকেন ডাক্তারবাবু। এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম, মণ্ডলদের সেই ঠান দিদি। যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তাঁর জানা। তারপর ডোম্বা বাগজ নয় যে মেয়ে, কালী তান্ত্রিক, যার মারা নিয়ে টুক করেছিল তার নাম ছিল রামাই। সেখানে নাকি সে নাম করা ডাকাত ছিল। তার ভয়ে এই পরগনা ঠাট্টার করে কাঁপত। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই পালনের ডোর নাকি আস্তে আস্তে ফুরিয়ে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক পূর্ণিমার থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাড়ি এক এক করে মাটির ওপর উঠে আসবে। কি করে বুঝবো জোর ফুরিয়ে এসেছে কিনা? কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি সেই দিন থেকেই এই চন্দ্রার বন্ধনের জোর শেষ হয়ে যাবে। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতে মাটির ওপরে উঠে আসবে প্রথম হাড়। তারপর যে রামাই ডাকাতের হাল নিয়ে তন্ত করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতে নরক থেকে জেগে উঠে ফিরে আসবে তালদিঘিতে। তারপর সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ের সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানু। একটা একটা করে মন্ত্রের হাড় উঠে আসবে। আর সেই পিশাচের গায়ে দুনো বল আসবে। আর আরো তেজি হবে রে শয়তানটা। আর যেদিন শেষ হাতটা উঠে আসবে সেদিন কি গো ঠান্দি? সেদিন এই তালদিঘিতে বাপ পেটে মোর ভিটেতে পিডেম জ্বালানোর জন্য একটা লোক থাকবে না রে মেয়ে। এই 15 দিনের পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া আর কোনো প্রাণীটির ছায়াও দেখা যাবে না। এই বলে চুপ করেন ঢাল দিদি। এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আর একজনও, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা ঘুঁত করে শব্দ করে বলেন,
যত সব বুজরুকি আর আজগুবি গাল গল্প। হ্যাঁ, মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আরে সব গল্প গাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। আর বৌমা, তুমি শোনো, ওই যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও, কিন্তু অসুবিধা হলে একটা কল দিও নয় নিতাইকে বলে, ফোন নম্বর তো জানোই। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘণ্টা চারেক পর ডাক্তারবাবুর বাড়ির খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পরে পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া যায় বললেই ঠিক হয়। আর তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে বিভৎসভাবে। ওহে গোকুল, আছো নাকি? আছি কাকা। সুবল কই? এই তো আমার বাঁ পাশে। আরে কই হে জগন্নাথ, সারা শব্দ নেই কেন? আছি ঠাকুর, কুয়াশায় আশেপাশে কিছু ঠাউর হয় না যে। আকার দিতে থাকো হে, এ ওর নাম ধরে ডাকতে থাকো। ও মনসুর মিয়া, বড়ি গাড়ি চালাবে না দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া, এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকের যা আবহাওয়া তাতে এই লোকটাও থুম মেরে গেছে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জনা ছয়েক লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গরান হাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতে চোখে অন্ধকার দেখে ওরা। আর অন্ধকার দেখার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা রাতের বেলায় ভেঙে গেছিল হঠাৎ করেই। খানিকক্ষণ কান পেতে রাখার পরে তার ঠাহর হয় যে আওয়াজটা আসছে সেটা তার গোয়াল ঘর থেকে। এদিককার গাঁয়ে গঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপ খোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেইছে। এই ভেবে ঘরের কোণে রাখা খেটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবনের দক্ষিণ কোণে। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে। সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? কার্তিক সমাদ্দার সম্পন্ন ব্যবসায়ী। 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসাডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়েই এই ভ্যানে চড়তে হয়েছিল তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্টনাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার শক্ত না পছন্দ, তার উপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে সুয়াস্তিতে থাকার কথাও নয়। চারিদিকের এই ওর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই। মনের জোর বজায় রাখা আর কি। ও মিয়া, কাল বাজারে তোমার পলাটার লগে কথা হইল গিয়া, বুঝলা? শ্যামরার কথাগুলান ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে একখান দোকান দিতে কও না পোলারে। আমি তো আসছি এখনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার, বোধহয় নিজেরই। জবাব দেয় না মনসুর মিয়া।
সেই যে গাড়ি সারিয়ে টারিয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারো সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতোই ঝাঁপিয়ে পড়ল সবার উপর। দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধুখা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে। এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশে 5 গায়ের লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয়ের সাহস। যখন বলি দেওয়ার চল ছিল তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাক সাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদন মোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল শুধরে গেছে। দুবেলাই নিরামিষ খায়, একাদশীতে হবিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্যে করতালটা নিয়ে বসেছে রাখহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাবো বলে রে দিয়ে শুরু, শেষতক গুরুদেব দয়া করো দিনজনে গাইছে। ভক্তি বিনত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রুধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্টই হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? সবে 2খান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেই দিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল সেসবও কি করতে দেবে না? লুঙ্গিটা 2 ভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ। ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয় সে। এরে ওখানে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপর থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকের চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখহরি সাপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতন চোর যে এই জেলাতে এখনো আছে, সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা একটা ভাব নিয়ে তার মুখে চোখের উপরে ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করেই থমকে গেল রাখহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল।
এককালে ডাকাতে কালীর সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধু খান ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে পড়ছিল। বাড়ির পিছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবেই সাফসুতরো রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময় সে পায় না। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে তার নজর পড়ে। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে নাকি ওখানে? আর জল জলে ওই আগুন দুটো কি? কারো চোখ? হ্যাঁ, কি ওটা? খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফের একটা হিঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হালার কিয়ের ভ্যান লইয়া বাইরাও তুমি? থাইক্কা থাইক্কা থাইমা যাই। মস্করা করো তুমি প্যাসেঞ্জার লইয়া? মস্করা? আরো কিছু বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই, কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরল সুবল। একটু অবাক হয়েই পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার ওপর। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত, আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁদিকে ঘাড়টা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাড়টা ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আধ তুলে খানিকক্ষণ দেখল। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেইভাবেই ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন ভাগে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যায় সমাদ্দার মশাই। সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুঁড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটাকে নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতে থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা মানুষের হাত, কনুইয়ের নিচ থেকে কাটা। না 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 না, ভুল হলো, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে আছে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখহরির। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে।
দরদর করে ঘামতে থাকে রাঘবহরি। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর স্ট্যাচু হয়ে যায়। কি ওটা? কোন প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাঘবহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের ওপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নৌকোওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাঘবহরির। কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা তার টকটকে লাল চোখ দুটো তুলে তাকালো উপরের দিকে, আর সেই অমানুষিক বিভীষিকাময় দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাঘবহরির। পেছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপরে ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর, তা চিনতে ভুল হয়নি রাঘবহরির। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে, আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা দেখা মাত্র চিনতে দেরি করেনি রাঘবহরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানত না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি বা কখনো দেখবেও না সেটা হচ্ছে পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল প্রায় একটা গলে পচে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন সেখানে। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরো 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, রাঘবহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতে ঘরের দরজায় খিল। তারপর চিল্লে গলা ফেঁড়ে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জন স্বীকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বছিরুদ্দি আর নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2 দুধেল গাই। আজকাল সন্ধ্যের পরে মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশেপাশের গাঁ তো বটেই, এই গাঁয়ের বাসিন্দে যারা তাদের আত্মীয় স্বজনেরাও আজকাল সব হয় এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথামাফিক খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখানা। মস্ত একখান ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোঁফ জোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। कौन बदमाश कर रहा होगा ये सब, आने दो सालों को हमारे सामने। ভোজু আর দোকানের হিং দেওয়া গরমা গরম একধামা কচুরি বেশ আয়েশ করেই চিবোতে চিবোতে সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা জোনা 10 লোককে বলেছিল রতনলাল। তারপর 1 ঘটি ঘন সর পড়া দুধ গলায় ঢেলে
তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। एक बार अगर हमारे हाथ लग जाए तो देख लेना, उल्टा टांग के मारेंगे सालों को। পরদিন ভোরে চৌবেজির বেল্টটা আর এক পাটি জুতোই শুধু পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তাঁর মতামতের একটা দাম আছে। লোকাল থানা হাত তুলে দিয়েছে। বড়বাবু বললেন ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি তাই রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর যা করবার উপরওয়ালারাই করবেন। তাহলে উপায়? ততদিনে তো গা ফাঁকা হয়ে যাবে দাদা। ৮ জন লোক। শুকনো মুখে প্রশ্ন করেন সাঁপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাঁপুই। লোকে বলে গেঁড়ে সাঁপুই। ৮-৯ কাকা, ৯ জন। গতকালই গড়ানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ার। মাথার আধখানা আর একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধহয়। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়ও, কিন্তু এক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠেছে কয়েকদিন ধরে। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন, তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। একবার বালিশ ছুঁলে তার আর সার থাকে না। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যেস বসে পাশে হাত বাড়িয়ে দেখে যে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে, এখনই এসে পড়বে। বেশ কিছুক্ষণ পরে শামু আসছে না দেখে উঠে যায় নিতাই। গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতন কি সব যেন চাপা গলায় কান্নার মতো আউড়ে যাচ্ছে। তার নতুন বিয়ে করা বউ। সেদিনই হঠাৎ অকারণে শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টাখানেক পরে ভোর রাতের মুখের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিল তার বউ? শামু, ও শামু, আরে গেলে কই? ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরে ক্রমেই ঘোর পাকিয়ে উঠেছে। শুধু সেই দিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমোবার পরে বেশ কিছুক্ষণের জন্য শামু কোথায় যায়, আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে, সে কিছুই বুঝতে পারে না। শামু, শামু, কই গেলে গো? লোকজন এসেছে,
চাটা করে দাও দিকি, বলি নিমকি টিমকি কিছু আছে? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয়নি তাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শির দ্বারায় একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করে চলেছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার উপরে আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। হায় ঈশ্বর, এ কি দেখলো সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? কিন্তু কিন্তু এর প্রতিকার কি মুখুজ্জে মশাই? কাজ কারবার তো সব লাটে উঠতে চললো যে ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ে ভাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আপনি বলুন এভাবে তো আর বাঁচা যায় না। এভাবে তো বাঁচা যায় না। রাখো হরি একটা কথা ভাবছিল, ভ্রুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মণ্ডলদের ঠান্দিদিকে একবার জিজ্ঞাসা করলে হয় না? মানে কালগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কিনা ঠান্দিদির সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারো মনে আসেনি কেন এতক্ষণ? তার উপর ঠান্দিদি এখন এ বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যা তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে বললেন অন্দরমহলে খবর দিতে। আধাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান্দিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠান্দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। থুথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইকে আশীর্বাদ করেন ঠান্দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুঁচকে টুচকে ভেবে বলেন, কই না তো, এরম কিছু তো বাবা আমাকে বলে দেয়নি রে ভাই। কিছুই কি বলে যায়নি কালীযন্ত্রী? ও ঠান্ডি, একটু চেষ্টা করো না। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখুন না। ভুরু কুঁচকে কি যেন সব ভাবতে থাকেন ঠান্দিদি। সেই দিকে সাগ্রহ হয়ে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুব ছোট। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা তো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় ওই খোড়া ভৈরবের কথা ওঠে, বুঝলি? আমার তখন ঘুম আসি করছে। মাঠে গেটাই জিজ্ঞেস করলো। চোখটা জুড়িয়ে আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে কি যেন
বলছিল কি 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 যেন বলেছিল, কি বলেছিল বলতো বাচ্চা, মনে কেন পড়ে না বলতো দেখি। এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠান্ডিদির কথা। কারো কিছুই বলতে সাহস হচ্ছিল না। শুধু রাখো হরি ফিস ফিস করে বলল, আর একটু মনে করার চেষ্টা করো না ঠান্দিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠান্দিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। দাঁড়া বাবা, দাঁড়া। বাবা বলে, হ্যাঁ বাবা বলেছিল যে আমাদের যে পূর্বপুরুষের মধ্যে মায়ের মূর্তির আঙ্গুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে কি যেন বলেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, কালীতান্ত্রিক বলে গেছিল যে, কি বলে গেছিল কালীতান্ত্রিক? বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। শুনে লাফিয়ে ওঠেন অধীর সাপুই। ধুর, এটা একটা সমাধান হলো? এটা একটা কথার কথা। এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলের ছেলে এই করে তোমাদের কারোর কাছে জানা আছে? অসহায়ের মতো মাথা নাড়েন ঠান্দিদি। না রে ভাই, এমন কিছু তো বাবা আমাকে বলে গেছে বলে মনে পড়ছে না। তা আপনার আর কোনো ভাই বা বোন নেই ঠান্দিদি? না রে ভাই, আমার তো আর কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউই নেই। তাহলে আর কি মুখুজ্জেমশাই, এই গা থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে। গিন্নি কথাটা অনেকদিন ধরেই বলছিল বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত নয়। চললাম মুখুজ্জেমশাই, চললাম ভাই। সব সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুক। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরে একজন মনীষ এসে খবর দেয়, দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যে বাকি শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করে রেখে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃস্বারে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে একপাশে ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা। যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তার উপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা।
আজ খোঁড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতেই তাই হয়, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত ৩০০ বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার আয় আয় করে ডেকে গেল। সেই ভুতুড়ে ডাক গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত ১টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামলো শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নূপুরের। মিনিট ৩ অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নূপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই ঝুনঝুন করে শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুইজন। তাদের একজনকে ফিস ফিস করে প্রশ্ন করে নিতাই, কাকা, তোমার বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাখহরি। এই তো এখান থেকে খিড়কি দরজা থেকে গেল। নূপুরের আওয়াজ তো শুনলামই। আর কি একটা বলতে গিয়ে থেমে যায় সে। আর কি কাকা? বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলেনি তাইদা? কয়লায় আগুন লাগলে যেমন লাগে। শিকারে বেরিয়েছে শামু। বুকটা থক করে ওঠে নিতাইয়ের। একটা চাপা কষ্ট যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে সেই পিশাচ। এতদিন ধরে একটা পিশাচকে নিয়ে ঘর করছে সে। তারপর চোয়াল শক্ত করে সে। আজ এর শেষ দেখেই ছাড়বে নিতাই মুখুজ্জে। অস্ত্র কিছু নিয়েছ? রাখহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, চলো যাওয়া যাক। খিড়কি দরজা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা তিনজনই বাইরে আসে। এবার ওরা কোন দিকে যাবে? নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁদিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বট গাছ। তার পেছনে মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গেছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছের কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই।
সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুটি পাটি নূপুরকে যেন খুলে রেখে গেছে তে মাথার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর দুই, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখ। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাঘহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরো কি যেন একটা দেখল সে, কিন্তু সেটা যে ঠিক কি সেটা তার মাথায় বসছিল না। কি দেখল? কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল। এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাঘহরির। হাঁটতে হাঁটতে ওরা যেন টের পাচ্ছিল সেই মরা পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার, তারার আলো দেখা যায় না আকাশে। তার মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাঘহরি, নিতাই আর গ্রামের মানুষ আঁধারে তাদের চোখ চলে। অসুবিধা হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা তার অভ্যেস নেই। পদে পদে সে হোঁচট খাচ্ছিল। মিনিট পাঁচেক হাঁটার পরে বাঁ পাশে বাঁশবাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়া মূর্তি রাস্তার দিক দিয়ে ওদিকে আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হয় না ওদের। ওটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর। দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। বিন্দুমাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ টপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামু যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন না কুচিয়ে বাতাসে গন্ধ শুঁকে ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো সে। নিজের বুকের ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুঁকছে নাকি? এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাঘহরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস প্রায় বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়েই আর্তনাদ করে উঠল রাঘহরি। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ঘুরল শামু। আর তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে।
এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পেছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে, নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দু মাত্র। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তের নিঃসাড়ে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া, আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে একটি ধু ধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগল ছানা, ঠিক তেমনি সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটা আরো কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটির আন্দাজ পায়নি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশু কামার, সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তালদিঘির পিশাচ। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশে আর যেন কিছুই তার নজরে ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটা ঘটনাই ঘটল নিতাইয়ের চোখের সামনে, যে হঠাৎ করে একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যিখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিচ্ছু নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরো খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরি দুজনের কেউ নেই। চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকার হাওয়া যেন বাঁশপাতার মধ্যে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁ দিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মড়মড় করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাউর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময় ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে পা ফেলছে পাতার উপর, ঠিক তখনই আরেকজনও পা রাখছে শুকনো পাতার স্তূপের ওপর।
যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যেই এক পা দুপা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে আবার একেবারে কাছে চলে আসছে। কিন্তু নিতাইয়ের সবসময় মনে হচ্ছিল যে এক জোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে বড় ঝোপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। তার আড়ালে বসিয়ে একটু জিরোতে যাবে নিতাই। ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল খনা গলায়, আয় রে, আয় 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 বলছি, আয়। সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুদ্দাড় করে দৌড়তে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেত মারতে লাগলো কচি বাঁশের ডগাগুলো। সেসব গ্রাহ্য করলো না নিতাই। পাগলের মতো দৌড়তে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে, আর থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি ওটা? একদলা আধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল তার দিকে পেছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার দিকে তাকিয়ে। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে যেন বুকটা মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বের করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটা রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে বল পেল না সে। হাঁটু ভেঙে বসে পড়ল। ঠিক তখনই তার চোখে পড়ল কার উপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ, রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ উপরে তোলে নিতাই। দেখে যে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান দিকে কি যেন একটা তুলে ধরে সে। তাদের বাড়ির রামদাটা। আর সহ্য হয় না নিতাইয়ের। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঠিক সেই সময় চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরেছিল বটে, কিন্তু তারপরই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডালা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে, সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখহরি।
এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে না রাখহরি। তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বের করে সেই অন্ধকারের রাক্ষস ধরে রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল এককালে এক কোপে দুখানা মোষের গলা নামানো রাখহরি সাধুখা। প্রথমে অনেকটাই তলোয়ারটা গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনোই মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধহয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে। ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরেছে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামালউদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর নানান শারীরিক কসরত শেখেনি সে এককালে। এক ছটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা টিপে ধরেছিল সে হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতিউতি হাওয়ার গন্ধ শুঁকতে থাকে। সেই হাত দুটোর মালিক যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি। তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওই দিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, মানে যতক্ষণ সেই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরো ঘন্টা 2-2.5। এই সময়টা পার করতে পারলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। প্রথম দিকে রাখহরির মতলবটা খেটেও গেছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়েও গেছিল সেদিকে। মুশকিলটা হলো তখন যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব, সেই পিশাচিনী। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথা আর বোধবুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। তরতর করে ঘামছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গেছিল এতক্ষণে। জীবনে এত বীভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা কখনো তার হয়নি। তাকে টেনে আনলো সেই বাঁশবনের দিকে, আর আনলোই যদি তো মারলো না কেন? আর পরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? তার সামনে এখন কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে।
এই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাক্ষসীর। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধে হলো না তার। নিজেরই দু চোখকে বিশ্বাস হচ্ছিল না তার। তাহলে সে যা ভেবেছিল সেটাই কি সত্যি? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাক্ষসী, উল্টে পড়ে যায় মাঠের ওপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার উপর দুদিকে দু পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাক্ষসীর। ঈশ্বরের নাম জপছিল রাক্ষসী। তার মধ্যেই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাক্ষসীর কণ্ঠার উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাক্ষসী। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচের। আর তারপরেই শুধু একটা জিনিসই দেখতে পেল রাক্ষসী। একটু উপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের। আর নিতে পারল না রাক্ষসীর স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুজে আসার আগে সে দেখল যে তার এক পাশে তখনও পড়ে আছে ধড়ফড় করতে থাকা দনুর লাশ, আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাক্ষসী। প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে সেটা যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় জল পায়ের ছাপ দেখাই স্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে। বুঝলো এখন। তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোঁড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্ন নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাক্ষসী। ঠান্দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গেছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই ভুলে গেল আজ। তালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য আজ নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা? সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধু খাঁর উত্তরাধিকারী রাক্ষসী সাধু খাঁ। শেষ হলো আমাদের আজকের গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে।
পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।